চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রাসায়নিক, ইংরাজিতে বলা হয়। কত পৃষ্ঠা? পৃষ্ঠা হচ্ছে 137, ঠিক আছে। এই বইটা হচ্ছে যে ওই দুয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনীর বই। 137 সবাই বের করো, 137, ঠিক আছে। বেশ, শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রাসায়নিক, ঠিক আছে। জৈব রাসায়নিক বা ইংরাজিতে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। ইংরাজিতে বলা হয় অর্গানিক। বেশ, আমি প্রথমে এই যে একটা সায়েন্সের যে একটা কী কী সাবজেক্ট আছে সেই নিয়ে আমি একটা ভাগ করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে জৈব রাসায়নিক বা কোনটা ফিজিক্স কীভাবে সুবিধা হয়। দেখো, যে কোনো সায়েন্সকে অর্থাৎ ভৌত বিজ্ঞানকে যদি আমি ভাগ করি তাহলে হয় তিনটে জিনিস হয়, ঠিক আছে। সরি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে ফিজিক্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। এই কেমিস্ট্রিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো আজকের আমাদের যেটা পড়বো সেটার ভাগ হচ্ছে এই যে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে অর্গানিক কেমিস্ট্রি টার্মটা কীভাবে এলো, ঠিক আছে। দেখো, ফিজিক্স যেটা হচ্ছে সেটা সাধারণত ভৌত অবস্থা নিয়ে আমরা আলোচনা করি, যেমন আলো, বায়ু, ঠিক আছে। এই সমস্তগুলো হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আর কেমিস্ট্রি হচ্ছে, ধরো কেমিস্ট্রির তিনটে ভাগ, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি হলো অনেকটা ফিজিক্সের মতো, যেটা কেমিস্ট্রির কিছু পার্ট আর ফিজিক্সের কিছু পার্ট ইনভলভ থাকে, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি অনেকটা ফিজিক্সের মতো, এই জন্যে কেমিস্ট্রির স্টুডেন্টরা ফিজিক্স পড়াতে পারে, ম্যাথ পড়াতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু ফিজিক্সের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কেমিস্ট্রির মধ্যে নেই। ভালো করে দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রির যে অনেকটা জিনিস আছে যে জিনিসটা ফিজিক্সের সাথে ইন্টার রিলেটেড, মানে ফিজিক্সের মতোই। তাই, ঠিক আছে, যে কোনো কেমিস্ট্রি স্টুডেন্ট কিন্তু ফিজিক্সের জিনিস ইজিলি পড়াতে পারে, কিন্তু ফিজিক্সরা কখনো কেমিস্ট্রি পড়ে না। যারা ফিজিক্স আছে, ফিজিক্সে অনার্স করে বা মাস্টার ডিগ্রি করে, তাদের কিন্তু কেমিস্ট্রির সাথে কোনো রিলেশন থাকে না। সেই জন্য না ফিজিক্সের স্টুডেন্টরা ভালো কেমিস্ট্রি পড়াতে পারে না, কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্টরা ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোই পড়াতে পারে, ঠিক আছে। যাই হোক, এরপর পড়ছি অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। অর্গানিক, কেউ বলতে পারবে যে অর্গানিকের বাংলা কি? অর্গানিকের বাংলা কি সুমেধা? অর্গানিকের বাংলা কি জানো? জৈব। জৈব। অর্গানিক হচ্ছে জৈব, আর ইনঅর্গানিক হচ্ছে অজৈব, ঠিক আছে। জৈব মানে হচ্ছে জীব দেহ থেকে। এটাই প্রথমে বিশ্বাস করা হতো যে অর্গানিক কেমিস্ট্রিতে যেগুলো আমরা পড়বো সেইগুলো জীব দেহ থেকে আসবে, ঠিক আছে। সেই জীব দেহটা থেকে হতে পারে উদ্ভিদ, বা জীব দেহটা হতে পারে প্রাণী, ঠিক আছে। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী বা জীবের দেহ থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই সমস্ত নিয়ে যে আমরা আলোচনা করব কেমিস্ট্রিতে, সেই কেমিস্ট্রিটাকে আমি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রাসায়নিক বলবো, ঠিক আছে। বা বলা হয় জৈব রাসায়ন, ঠিক আছে। সরি, এইখানটা আমি বলেছি রাসায়নিক, ঠিক আছে। রাসায়নিক হবে না, রাসায়ন হবে, ঠিক আছে। আর ইনঅর্গানিক হলো যেগুলো অজৈব থেকে পাওয়া যায়, অর্থাৎ খনিজ থেকে পাওয়া যেতে পারে, বৃষ্টির জল থেকে পাওয়া যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ জীবদেহের বাইরে যে সমস্ত কেমিক্যালগুলো পাওয়া যায় সেই সমস্ত কেমিক্যাল নিয়ে যে পড়াশোনা, সেইগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের করা হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের বইয়ে একটুখানি হিস্টোরিটা দেওয়া আছে কীভাবে জৈব যৌগ বা কীভাবে জৈব রাসায়নিক ধারণাটা এলো। দেখো, প্রথমেই দেওয়া আছে 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেমরি, ঠিক আছে, প্রকৃতিজাত পদার্থগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিজ্জ, প্রাণীজ, আর একটা হচ্ছে খনিজ, ঠিক আছে। তাহলে লেমরি কি বলেছে? লেমরি বলেছে কত সালে? এটা 1675 সালে, যে কোনো পদার্থ তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে উদ্ভিজ, আর একটা হচ্ছে প্রাণীজ, আর একটা হচ্ছে খনিজ। এরপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে উদ্ভিজ আর প্রাণীজ এই জিনিসটা অনেকটা একই রকমের। এইটা পরবর্তীকালে নাম পরিবর্তন হচ্ছে জৈব, ঠিক আছে। অর্থাৎ জীবদেহ থেকে উদ্ভিদ আর প্রাণী মিলে জীব হয়, তাহলে উদ্ভিদ আর প্রাণী থেকে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্তগুলোর নাম দেবো আমি জৈব, ঠিক আছে।
এই পর্যন্ত স্টাডি হওয়ার পরে এই নামটা পুরোপুরি দুভাগে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে পদার্থ আমাদের দু ধরনের হতে পারে, কি কি? একটা হচ্ছে জৈব, আর দেখো এই খনিজটা পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে গেল অজৈব, ঠিক আছে। তাহলে যে সমস্ত পদার্থ জীবদেহ থেকে পাওয়া যায় তাকে বলা হয় জৈব পদার্থ, আর যে সমস্ত পদার্থ জীবদেহ ছাড়া অন্য কোথায় পাওয়া যায় তাকে বলবো আমি অজৈব, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, বার্জেলিয়াস বলেন যে এই জৈব যৌগগুলো, বার্জেলিয়াস বলেছে 1800, নাম হচ্ছে বার্জেলিয়াস, সালটা হচ্ছে কত? 1815, ঠিক আছে। 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস বলেন যে এই জৈব যৌগগুলো শুধুমাত্র জীবদেহ আর প্রাণীজ দেহ থেকেই তৈরি করা যাবে, অন্য কোথাও থেকে তৈরি করা যাবে না, ঠিক আছে। বার্জেলিয়াস কি বলছে, যে জৈব যৌগগুলো শুধুমাত্র জীবদেহ থেকেই তৈরি করা যাবে, ঠিক আছে। এরপরে একটা দারুণ সায়েন্টিস্ট এসেছিল, বিজ্ঞানী নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার, ঠিক আছে। এটা পরে পরীক্ষায়, ঠিক আছে। ফ্রেডরিক ভোলার এটা তৈরি করেছিল 1828 খ্রিস্টাব্দে। এটার জন্য নোবেল প্রাইজ পায়, কিন্তু ফ্রেডরিক ভোলার যেটা বলেছিল সেই বলার জন্য নোবেল প্রাইজ পায়। ফ্রেডরিক ভোলার কি বলেছিল, না না এরকম নয়, জৈব পদার্থগুলি থেকেই জৈব যৌগ তৈরি হয় এরকম কোনো মানে নেই, অনেক অজৈব যৌগ আছে যেগুলো থেকে আমার জৈব যৌগ ট্রান্সফর্ম করা যায়, বা অজৈব যৌগ থেকে আমি জৈব যৌগ তৈরি করতে পারি, ঠিক আছে। তো দেখো কি বলেছিল, বার্জেলিয়াস বলেছিল যে জৈব যৌগ একমাত্র জীবদেহ থেকেই তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে কি বলেছে ফ্রেডরিক ভোলার বলছে না, অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। কিভাবে? আমি একটা পরীক্ষা দেখাচ্ছি যে পরীক্ষার মাধ্যমে অজৈব যৌগকে জৈব যৌগ তৈরি করা যায়, তৈরি করার একটা উদাহরণ, ঠিক আছে। অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে। আচ্ছা এবার বলতো সুমেধা বল, অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি? বিশ্বান বলতে পারবি অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত? কেউ বলতে পারবি অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত? বেশ, দেখ NH4CN, ঠিক আছে। এইটাকে রিয়াকশন করে ফ্রেডরিক ভোলার ইউরিয়া তৈরি, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কনভার্ট করে ইউরিয়া তৈরি করে। ইউরিয়া সংকেত হচ্ছে CONH2, ঠিক আছে। এর স্ট্রাকচারটা আমি আগের দিন দেখিয়েছিলাম একবার, CONH2NH2 এরকম হয় ইউরিয়ার স্ট্রাকচার। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করে। এই ইউরিয়া হচ্ছে আমাদের একটা জৈব পদার্থ, আর এটা হচ্ছে যে অজৈব, এটা হচ্ছে জৈব আর এটা হচ্ছে অজৈব। সেই জন্য এই ফ্রেডরিক ভোলার বলেছিল যে অজৈব যৌগ থেকে আমাদের জৈব যৌগ ট্রান্সফর্ম করা সম্ভব। এটার জন্য এই ফ্রেডরিক ভোলার কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো বিজ্ঞানী বার্থেলো আর কোলবে এরা না কি করেছিল, ওই অ্যাসিটিক অ্যাসিড আর তৈরি করেছিল মিথেন। তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর মিথেনও হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এরকম কোশ্চেন আসে যে একটি অজৈব জৈব থেকে জৈব যৌগের রূপান্তরের উদাহরণ দাও, তখন তোমাদেরকে বলতে হবে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করেছিল বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার 1828 খ্রিস্টাব্দে। এটি একটি অজৈব যৌগ থেকে জৈব যৌগ রূপান্তরের উদাহরণ, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। গুড। ল্যাবে শেয়ার বললো যে জৈব যৌগ সেটা অজৈব যৌগ থেকেও তৈরি হতে পারে বা জৈব যৌগ থেকেও তৈরি হতে পারে, কিন্তু যে কোনো জৈব যৌগের মধ্যে কার্বন থাকা অনিবার্য, অর্থাৎ কার্বন ঘটিত যৌগগুলোকেই আমি বলবো জৈব যৌগ। কার্বনের সাথে অন্য কিছু থাকতে পারে, যেমন নাইট্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, কিন্তু কার্বন থাকতেই হবে, ঠিক আছে। তবে যদি কার্বন থাকে তবেই হবে আমার জৈব যৌগ। এরপরে একটা উদাহরণ দেখ, যে আমি বলছি যে কার্বন থাকলেই তো সবসময় আমার হয় ওই জৈব যৌগ হয়, তাহলে আমি তোকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। CO2, CS2, তারপরে আরও হবে CO। তাহলে এদের মধ্যেও দেখ প্রত্যেকটার মধ্যে কার্বন আছে, এটা কার্বন এটা কার্বন এটা কার্বন। তাহলে এইগুলোর মধ্যে কার্বন থাকলেও এরা জৈব যৌগ কিন্তু নয়, ঠিক আছে। এরা কার্বন থাকলেও এরা জৈব যৌগ নয়, এরা হচ্ছে অজৈব যৌগ, ঠিক আছে। মনে থাকবে, পরীক্ষা আসতে পারে এখানে কয়েকটা জিনিস বেশ ভালো করে আসতে পারে, ঠিক আছে। 1 নাম্বার, ফ্রেডরিক ভোলার কি তৈরি করেছিলেন। 2 নাম্বার, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া কে তৈরি করেছিলেন, কত সালে তৈরি করেছিলেন, ঠিক আছে। জৈব যৌগের মধ্যে কোন ইয়েটা পরমাণু নয়, ওটাকে কি বলবো, জৈব যৌগের মধ্যে কোন মৌলটি অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। আরেকটা হতে পারে
কার্বন ডাইঅক্সাইড CH2CO এইগুলোর মধ্যে কার্বন থাকলেও এরা কি জৈব যৌগ না অজৈব যৌগ? ধর এরকম MCQ দিল যে কার্বন ডাইঅক্সাইড একটি জৈব যৌগ না অজৈব যৌগ, ঠিক আছে? বা উদাহরণ দিতে পারে যে কার্বন থাকা সত্ত্বেও একটি অজৈব যৌগের নাম লেখো, তখন এই CO2 CH2 আর CO এগুলো লিখতে হবে। বুঝতে পেরেছিস? এই পর্যন্ত সবার ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমি পড়বো স্যার আরেকবার বলুন লাস্টের কোশ্চেন হচ্ছে এমন একটা কম্পাউন্ডের বা এমন একটা যৌগের নাম বলো যেটাতে কার্বন আছে কিন্তু সেটা অজৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও একটি অজৈব যৌগের উদাহরণ দাও, এরকম কোশ্চেন আসতে পারে। হ্যালো, বুঝতে পারছিস না? বললাম কার্বন থাকা সত্ত্বেও একটি কম্পাউন্ডের নাম বলো বা একটি যৌগের নাম বলো যেটি অজৈব যৌগ। ঠিক আছে, এবার বুঝতে পেরেছিস? বিশ্বায়ন, বেশ ঠিক আছে, ছাড়। পরের ইয়েতে দেখ জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে একটু পার্থক্য। এখানে সব বলছি আমি কিন্তু খুব ডিটেলসে পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা খুব ডিটেলসে প্রয়োজন, পরবর্তীকালে প্রত্যেকটা পরীক্ষায় তোদের কাজে লাগবে, যার জন্য আমি এটা খুব ডিটেলসে পড়াচ্ছি, ঠিক আছে? এরপরে আমি পড়বো জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তাহলে আমি প্রথমে লিখলাম জৈব যৌগ আর এদিকে লিখলাম অজৈব যৌগ। সুমেদা একটা পার্থক্য বল জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে, এক্ষুনি আমি বললাম, এর মধ্যে একটা বল, জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য বল। সুমেদা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বল জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগতে বেশিরভাগ জৈব যৌগতে বেশিরভাগ জৈব যৌগই সমযোজী যৌগ। বেশ বেশ, এটা হচ্ছে যে জৈব যৌগের মধ্যে সবসময় কার্বন থাকবে, অবশ্যই কার্বন থাকবে, ঠিক আছে? আর অজৈব যৌগের মধ্যে কেউ কি জয়েন হচ্ছে নাকি? অজৈব যৌগের মধ্যে কার্বন থাকতে পারে আবার নাও পারে, ঠিক আছে? এক নাম্বার এটা, জৈব যৌগের মধ্যে অবশ্যই কার্বন থাকবে, অজৈব যৌগের মধ্যে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে জৈব যৌগগুলি সবসময় সমযোজী আর অজৈব যৌগগুলি সমযোজী হতে পারে কিংবা অসমযোজী বা আয়নিক হতে পারে বা তড়িৎযোজী হতে পারে, ঠিক আছে? সমযোজী বা তড়িৎযোজী। ইংরেজিতে বলা হয় সমযোজীকে, ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্ট, আর তড়িৎযোজীকে ইংরেজিতে বলা হয় আয়নিক। তাহলে সমযোজী যৌগগুলো সবসময় কোভ্যালেন্ট হবে আর অজৈব যৌগগুলো কোভ্যালেন্ট বা আয়নিক হবে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে সমযোজী যৌগগুলো পোলার দ্রাবকে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। কেউ প্রবলেম করছে, দেখি একটুখানি। বেশ, দেখ তাহলে 3 নাম্বার এরা সবসময় ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে আর এরা হবে, সরি কালারটা চেঞ্জ হয়ে গেল, আর এরা কি হবে, এরা সরি উল্টো বললাম, ধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত হবে না, ঠিক আছে? আর এটা হবে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। অতনু বলতো যে একটা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ বলতো। ধ্রুবীয় দ্রাবক, হ্যাঁ জল হচ্ছে যে একটা ধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে? অর্থাৎ আয়নিক বা অজৈব যৌগগুলো সবসময় আমার জলে দ্রবীভূত হবে। একটা উদাহরণ কি বলতো, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। দেখ আমরা সবাই জানি চিনিটা হচ্ছে জৈব যৌগ, আবার নুন হচ্ছে অজৈব যৌগ, ঠিক আছে? অজৈব যৌগ হওয়ার জন্যে এরা জলে কিন্তু তৎক্ষণাৎ গলে যায়। কিন্তু দেখ ওই একই জিনিস যদি তুই বলিস, একটা কি উদাহরণ দিচ্ছি, ধর আমি বললাম কি জৈব যৌগ হচ্ছে, ধর আমি বললাম একটা সাইট্রিক অ্যাসিড যদিও গুলে যায়, আরও বড় উদাহরণ দিচ্ছি, ধর আমি বললাম একটা পলিথিন একটা জৈব যৌগ, ঠিক আছে? পলিমারের জৈব যৌগ, ঠিক আছে?
তো এই জৈব যৌগ অনেকগুলো যখন যুক্ত হয়ে থাকে তখন সেই রকম একটা যৌগ হলো পলিমার, অর্থাৎ পলিমার একটা জৈব যৌগ। ঠিক আছে, সেই পলিমারগুলো অর্থাৎ তোরা যে প্লাস্টিকগুলো ইউজ করিস, পলিথিনগুলো ইউজ করিস, সেগুলো কিন্তু জৈব যৌগ। এবার সেইগুলোকে তুই যদি জলে ডোবাস তাহলে কি গলে? দেখবি কখনোই ওরা কিন্তু জলে ডুবে যায় না বা জলে গলে যায় না। ঠিক আছে, এটা ধ্রুবীয় দ্রাবকে এরা সবসময় দ্রবীভূত হবে না, আর অজৈব যৌগগুলো সবসময় ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে এর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সবসময় বেশি, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কম জৈব যৌগগুলোর, সবসময় কম হয়। আর অজৈব যৌগগুলো এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কি করে বুঝবি বলতো? দেখ, একটা পলিথিনকে যদি আগুনে দিস দেখবি সঙ্গে সঙ্গে ওরা গলে যায়। ঠিক আছে, তাহলে এদের গলে যায় কেন? এর গলনাঙ্ক অনেক কম থাকে। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে দেখ NaClকে তুই যদি গলাতে চাস কত ডিগ্রি টেম্পারেচার দিতে হবে জানিস? 850 ডিগ্রি একমাত্র টেম্পারেচার দিলে তবে একটা নুন গলে যায়। 850 ডিগ্রি মানে বুঝতে পারছিস, লোহা গলে যাবে তবু কিন্তু নুন গলবে না, সেরকম ব্যাপার। ঠিক আছে, এবার দেখ এরা সবসময় ক্যাটিনেশন ধর্ম দেখায়, পরে আমি বলবো ক্যাটিনেশন ধর্ম কী। ঠিক আছে, ক্যাটিনেশন ধর্ম দেখায়। ক্যাটিনেশন হচ্ছে কার্বন কার্বন যুক্ত হয়ে অনেক বড় যৌগ তৈরি করে, সেটাকে বলবো ক্যাটিনেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যাটিনেশন দেখায় না, ক্যাটিনেশন ধর্ম দেখায় না। 6 নম্বর এই যে বললাম পলিমার গঠন করে, যেমন একটা উদাহরণ আমি দিয়ে বললাম, পলিমারের উদাহরণ হচ্ছে পলিথিন, যেটা আমরা ওই জিনিসপত্র আনার জন্য, বাজার থেকে আনার জন্য ব্যবহার করে থাকি, সেই পলিথিন হচ্ছে একটা পলিমার। ঠিক আছে, এই জৈব যৌগগুলো পলিমার গঠন করে, আর অজৈব যৌগগুলো গঠন করে না, পলিমার গঠন করে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে জৈব আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আর দেখো আমি 6টা দেখালাম, আরও বইয়ে রয়েছে, দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে আমি করব যে এক্ষুনি বললাম কার্বনের ক্যাটিনেশনের ধর্ম আর হচ্ছে চতুর্যোজ্যতা। অতনু, পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেন থেকে কার্বনের কত সেগুলো বল, আমি শুনতে চাই। কার্বনের যেমন হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়ামের কত? অতনু শুনতে পাচ্ছিস? হিলিয়ামের 2। হ্যাঁ, এরকম কার্বন পর্যন্ত বলে যা, শুনতে চাই আমি। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, তারপরে হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6। কার্বনের 6। ঠিক আছে, অর্থাৎ কার্বন এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা প্রোটন আছে, আর এটা হচ্ছে যে টোটাল ভর সংখ্যা। ঠিক আছে, সুমেদা বলতে এইটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কি? পরমাণু সংখ্যা, পড়াশোনা খেয়ে নিয়েছিস। ভর সংখ্যা মানে বলছে যে পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা নয়, এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর এইটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে যে প্রোটন সংখ্যা। তাহলে দেখ, এই যে কার্বন 6 বার আমি লিখলাম, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা থাকে? দেখ, প্রোটন, এইটা পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রথমে আমি লিখলাম প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আমার কটা হবে? 6টা। এবার দেখ, যে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যার সমান। ঠিক আছে, প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে। ইলেকট্রন আমার হচ্ছে 6। আর এই যে বললাম উপরে দেখ, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা মিলে ভর সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ভর সংখ্যা কত? 12। ঠিক আছে, প্রোটন সংখ্যা কত? 6 প্লাস কত? নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখ নিউট্রন সংখ্যা সমান কত হলো? 12 মাইনাস 6 সমান হচ্ছে 6। তাহলে দেখ, এর প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, আর নিউট্রন সংখ্যা 6। ঠিক আছে, অর্থাৎ এরা কিভাবে থাকে দেখ, এইখানে থাকে, এটা ধর নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসে ধর এরকম করলাম আমি, এখানে 6টা প্রোটন থাকবে। ঠিক আছে,
এরকম করে 6টা প্রোটন থাকবে, ঠিক আছে। এখানে আমি পি লিখলাম, ঠিক আছে, আর এখানে 6 নাম্বার দিয়ে দিলাম। আর নিউট্রন সংখ্যা এখানে লিখলাম, এটা হচ্ছে নিউট্রন, এন দিয়ে প্রকাশ করলাম, এটা 6। আর ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘুরতে থাকে। বলতো সুমেধা, বাইরের কক্ষপথে প্রথম কক্ষপথের নাম কি, আর প্রথম কক্ষপথটা কতগুলো ইলেকট্রন থাকে? ক্লাস 8-এর পড়া, আমি এগুলো ধরে ধরে প্রথম পড়েছি। কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আমার ঘুরতে থাকে, ঠিক আছে, এরকম করে লিখলাম দুটো ইলেকট্রন। এই প্রথম কক্ষপথটার নাম কি বলতে কি? ওর নাম ছিল? না না, নাম ছিল না গো। প্রথম কক্ষপথে কে, ও কে 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 ঠিক আছে, তাহলে এগুলো ছিল না, পড়াইনি সুমেধা? ওই এইটা তো জানা, আমি যে অন্য কোনো নাম হয়তো। সেই ওটাই তো, আমরা সবকিছু জানি কিন্তু কোরিলেট করতে পারি না, ঠিক আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক করতে পারি না, যার জন্যই বলে যায়। দ্বিতীয় কক্ষপথে কতগুলো থাকতে পারে সুমেধা? 8টা। কি করে বুঝবো, কোন ফর্মুলা? সেই কি এটা এন এন 2n², ঠিক আছে। অর্থাৎ যদি n ইকুয়াল টু, মানে এখানে দেখাচ্ছি n ইকুয়াল টু যদি 1 হয়, সেই কক্ষপথটার নাম হয় কে কক্ষপথ। এবার এখানে বসা দেখ 2 × 1² মানে 1, আর 2 × 1 মানে হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখ আর একটা জিনিস, দ্বিতীয় কক্ষপথে যে আমি বললাম 8টা থাকে, সেটা কি করে বলবি? দেখ আমার ফর্মুলাটা হচ্ছে 2n², ঠিক আছে। এবার n ইকুয়াল টু যখন 2 বসাবো, সেটার নাম হবে কি হবে সুমেধা? দ্বিতীয় কক্ষপথের নাম কি? কে এল এল, ঠিক আছে। তাহলে দেখ 2 × 2² তাহলে 2 × 2² মানে হচ্ছে 4, আর 2 × 4 ইকুয়াল টু হচ্ছে যে 8, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার কার্বনের কটা আছে বলতো? 6টা ইলেকট্রন আছে, যার মধ্যে আমি দুটো অলরেডি বসিয়ে দিয়েছি, তাহলে বাইরে 4টে ইলেকট্রন আমার থাকবে, ঠিক আছে। এরকম করে বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আমার রয়েছে। এইখান থেকে ডাইরেক্টলি বলতে পারিস যে কার্বনের যোজ্যতা 4, ঠিক আছে। দেখ বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তার যোজ্যতা সেই হয় যদি 4 পর্যন্ত, আর যদি 4-এর পর থেকে হয়, যদি এটা নাইট্রোজেন হতো 5টা থাকতো, তাহলে তার যোজ্যতা কি হতো বলতো? 8 থেকে বিয়োগ হতো, 8 - 5 মানে হচ্ছে 3, ঠিক আছে, মনে পড়েছে? এগুলো করিয়েছিলাম, যাই হোক বাদ দে। এরপরে দেখ এর ইলেকট্রন বিন্যাস কি করে হয়। আচ্ছা এইখানেই দেখিয়ে দিই। তাহলে দেখ কার্বন, এখানে আমি 6টা ইলেকট্রন দিলাম প্রথম কক্ষপথে। এই প্রথম কক্ষপথটাকে বলা হয় 1s, এগুলো পড়িয়েছিলাম সুমেধা। 1s2 প্রথম কক্ষপথে, যে কোনো কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, অরবিটালে। এখানে দুটো বসালাম। এটা হচ্ছে 2s, 1s এর পর 1, তারপর হয় 2, আর s হলে 0, এগুলো একটু পরে পড়বি। 2s, ঠিক আছে, 2s2 দুটো যেহেতু আছে, এখানে 2, ঠিক আছে। তাহলে কটা হলো দেখ, 2 2 এ 4 হলো, ঠিক আছে। আর কটা বাকি আছে? দুটো বাকি আছে। 3 কক্ষপথে, সরি 2s, এরপরে 2p হয়, ঠিক আছে, 2p6 দেখ, তাহলে দ্বিতীয় কক্ষপথে এই দুটো থাকে, আর এখানে ম্যাক্সিমাম 3টে অরবিটাল আছে, 3টে অরবিটালে 6টা থাকতে পারে। তাহলে কি হয়, এইখানে 6 হতে পারে, আর এখানে 2 হতে পারে, দিয়ে টোটাল দ্বিতীয় কক্ষপথে 8টা। কিন্তু 1s ক্ষেত্রে দেখ একটাই অরবিটাল, সেই জন্য দুটো থাকতে পারে, ঠিক আছে। এবার দেখ যে এই দুটো বসালাম, আর তাহলে আমার কার্বন যেহেতু 4টে ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে হবে সরি আরেকবার বলুন। দেখ আগে বলেছিলাম যে যে কোনো কার্বনের 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবার 6টা ইলেকট্রন কিভাবে হয়, কে কক্ষপথে দুটো থাকে, আমি এরকম করে লিখছি, কে কক্ষপথে দুটো থাকে, আর এল কক্ষপথে কটা থাকবে? 4টে থাকবে। তাহলে দেখ টোটাল আমার 6টা হলো, ঠিক আছে। এবার দেখ কিভাবে হয়, এই কে কক্ষপথটাকে আমি এরকমভাবে ভাগতে পারি। একটা হচ্ছে 1s, এরকম করে নাম হয়, তারপরে হয় তারপরে হয়, এটা বড় করে দিলাম একটু, তারপরে হয় 2s, তারপরে হয় 2p, ঠিক আছে। এবার p কক্ষপথে 3টে কক্ষপথ, ঠিক আছে। এবার দেখ প্রত্যেকটা এই যে ঘর করলাম, এই ঘরে দুটো করে ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, ঠিক আছে। তাহলে দেখ 1s আমি দুটো বসালাম, তাহলে এইখানে লিখবো 1s2, 2s দুটো বসালাম, তাহলে এটা হলো 2s2, ঠিক আছে। আর তাহলে বাকি কি রয়েছে দেখ, দুটো আর দুটো 4টে বসিয়ে দিয়েছি, আর দুটো বাকি রয়েছে, তখন এখানে একটা বসাবো আর এখানে একটা বসাবো, ঠিক আছে। এটার নাম হবে 2p2, ঠিক আছে। তাহলে দেখ এবার যতগুলো ভ্যাকেন্ট ইলেকট্রন থাকে, ভ্যাকেন্ট মানে হচ্ছে যে নিঃসঙ্গ ইলেকট্রন, ঠিক আছে, সরি ভ্যাকেন্ট বলছি, আনপেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোট, অর্থাৎ একা একা ইলেকট্রন, ততগুলো হয় এর যোজ্যতা, ঠিক আছে। তাহলে হিসেব অনুযায়ী এর যোজ্যতা হয় 2, ঠিক আছে। দেখ এখানে তোদের বলেছে না কার্বনের চতুর্যোজ্যতার ব্যাখ্যা দাও, এই যে ছকটা দেখিস, এই ছকের সাহায্যে কার্বনের যোজ্যতা 2 দেখাচ্ছে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে, অর্থাৎ নর্মাল অবস্থায়, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। নর্মাল অবস্থায় এরকম এর স্ট্রাকচার থাকে,
ঠিক আছে, কিন্তু যখনই এক্সাইটেড হয়ে যায় তখন এর স্ট্রাকচার কীরকম হয় দেখ, এখানে দুটো ইলেকট্রন হলো, তাহলে 1s2 রইল, এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন একটা উড়ে গিয়ে এইখানে চলে যায়। ঠিক আছে, তাহলে কি হলো দেখ, এইখানে একটা ইলেকট্রন রাখলাম, এইখানে দুটো অলরেডি ছিল, আর দেখ এইখানের একটা ইলেকট্রন আমার এইখানে চলে এলো, তার মানে এইখানে একটা ইলেকট্রন হলো। ঠিক আছে, তাহলে দেখ ভালো করে দেখ যে এখন এর 4টে আনপেয়ার ইলেকট্রন বা 4টে সিঙ্গেল ইলেকট্রন আছে। দেখ এই 4টে সিঙ্গেল ইলেকট্রন থাকার জন্য এর যোজ্যতা 4 হয়। ঠিক আছে, এবার এই যে মিশে যায়, এইখান থেকে দুটো অরবিটাল যখন এক হয়ে গেল, ঠিক আছে, মিশে গেল, মিশে যাওয়ার পর এরা 4টে একই এনার্জিযুক্ত, একই ক্ষমতা সম্পন্ন এই কক্ষ তৈরি করে, তখন এই প্রত্যেকটাকে বলা হয় sp3 অরবিটাল। ঠিক আছে, কেন দেখ একটা এস আর 3টে পি, ঠিক আছে, একটা এস কক্ষপথ আর 3টে পি কক্ষপথ, এই জন্য এটাকে বলা হয় sp3 হাইব্রিডাইজেশন। আর এই প্রত্যেকটা কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, 4টে যেহেতু ইলেকট্রন ফাঁকা, ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই এর হাইব্রিডাইজেশন হবে 4। ঠিক আছে, এবার দেখ তাহলে আমি বললাম যে 4টে ইলেকট্রন যখন একা একা রয়েছে, অন্য 4টে কম্পাউন্ড, ধর আমি বললাম 4টে হাইড্রোজেন, ঠিক আছে, 4টে হাইড্রোজেন এর সাথে রিয়াকশন করতে পারে। কীভাবে করবে, ধর হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, এই হাইড্রোজেনটা তখন এইখানে দিয়ে দেবে। ঠিক আছে, আবার আর একটা হাইড্রোজেন, দেখ তাহলে এই 4টে ইলেকট্রন, এই 4টে হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন এখানে দিতে পারবে। ঠিক আছে, আর একটা ইলেকট্রন এখানে দিতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু 4টে হাইড্রোজেনই রিয়াকশন করতে পারবে। ঠিক আছে, যুক্ত হতে পারবে, এর বেশি হতে পারবে না। সুতরাং এই একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, ঠিক আছে, এরকম করে 4টে হাইড্রোজেনের সাথে একটা কার্বন সবসময় যুক্ত হতে পারবে। ঠিক আছে, এবার হাইড্রোজেনটাকে উঠিয়ে দিয়ে যদি বলি আমি যে কোনো বন্ড তৈরি করতে পারবে। ঠিক আছে, 4টে হাইড্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত হতে পারে। ঠিক আছে, এবার আমি বললাম যে শুধু হাইড্রোজেনই নয়, আরও অন্য কিছু যুক্ত হতে পারে, কিন্তু সেইটা 4টে বন্ড আমার কার্বনের সাথে সবসময় থাকতে হবে। এই 4টে বন্ড যে তৈরি করা বা যে ধর্ম, 4টে যে বন্ড তৈরি করলো, সেই 4টে বা হাত তৈরি করলো, সেই 4টে হাত দিয়ে 4জনকে ধরতে পারে, এই ধর্মটাকে আমি বলবো কার্বনের চতুর্যোজ্যতা। এবার দেখ এই 4টে হাতে যে ধরছে, এই ধরার ফলে অনেকজনকে ধরতে পারবে। ঠিক আছে, কিভাবে আমি দেখাচ্ছি, এই যে অনেকজনকে ধরতে পারবে, ধর আমি বিশ্বায়নকে ধরলাম, বিশ্বায়নের হাত দিয়ে আবার বিশ্বায়ন সুমেধাকে ধরলো, বা সুমেধার হাত দিয়ে সুমেধা দেবদাসকে ধরলো, আর দেবদাস হাত দিয়ে অতনুর হাতে ধরলো। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এই যে ধর্মটাকে, এটাকে আমি বলবো ক্যাটিনেশন। কিরকম করে দেখ, কিন্তু এইগুলোর মধ্যেও সবসময় কার্বনের 4টে হাত সবসময় বা বন্ধ থাকতে হবে। ঠিক আছে, এখানে আমি দেখো এটা দেখাচ্ছি। ঠিক আছে, হাইড্রোজেন দেখো 4টে বন্ড তৈরি করতে, 3টে আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম, আর একটা আমি করলাম কার্বনের সাথে, আর সেই কার্বনের আবার 4টে হাত, সেই কার্বন কি করলো, আবার আর একটা কার্বনকে ধরলো। ঠিক আছে, আবার দেখো আবার একটা কার্বনকে ধরলো, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, ডট ডট করে। এই জন্য কার্বন সংখ্যা অনেক বেশি হয়। ঠিক আছে, কয়েক কোটিরও বেশি কার্বনের সংখ্যা বা জৈব যৌগের সংখ্যা কেন হয়, এই ক্যাটিনেশন ধর্মের জন্য হয় বা চতুর্যোজ্যতা ধর্মের জন্য হয়। তাহলে আমি বলবো যে কার্বনের সংখ্যা অজৈব যৌগের সংখ্যার তুলনায় অনেক বেশি কেন, এরকম কোশ্চেন হতে পারে। এর উত্তর হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্মের জন্য। এবার বললো ক্যাটিনেশন কাকে বলে, তাহলে যে ধর্মের জন্য কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারে, কার্বনের সেই ধর্মকে বলা হয় ক্যাটিনেশন। এই দেখ এই কার্বন 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 এরকম অনেক বন্ড তৈরি করতে পারে, এই যে ধর্ম, এটাকে আমি বলবো ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, এটা তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, যে ক্যাটিনেশন ধর্মের সংজ্ঞাটা কি। এবার দেখ এইখানে যে কোনো 4টে বন্ড তৈরি করতে পারবে, এইটা তো সামতলিক ক্ষেত্রে রয়েছে, ত্রিমাত্রিক দেশে, অর্থাৎ একটা 3 ডাইমেনশনে, যেমন আমাদের বডি রয়েছে সেরকম এই বডি এইরকম, এটার নাম হচ্ছে মিথেন। ঠিক আছে, পরে আমি এগুলো আইইউপিএসসি নাম দিয়ে বলবো এর কার কোনটা নাম। এই মিথেনটা ত্রিমাত্রিক দেশে কীভাবে বিভাজিত থাকে, একটা টেট্রাহেড্রালের অবস্থায় থাকে। ঠিক আছে, এরকম থাকে, এরকম থাকে, আর এরকম আর এরকম, অর্থাৎ একটার সাথে আরেকটার কোণ হয়, অর্থাৎ HCH এর কোণ হয় 109 ডিগ্রি 27 মিনিট। ঠিক আছে, এরকম করে দাগ দেওয়া হয় মিনিটের, আর একটা দাগের জন্য মিনিট হয়, সেকেন্ডের জন্য আবার দুটো দাগ হয়। ঠিক আছে, আমাদের সেকেন্ড দরকার নেই, 109 ডিগ্রি 27 মিনিট হয়। ঠিক আছে, বেশ। এরপরে আরেকটা জিনিস বলছি যে এই যে ক্যাটিনেশন ধর্ম বা এই যে সব কিছু করলাম, এর জন্য এই কার্বনের কয়েকটা বৈশিষ্ট্য থাকে। যেমন পরেরটাতে বলি, দিয়ে শেষ করি এটা, যখন তোমার সিঙ্গেল বন্ড থাকবে,
তখন এই কার্বনের দৈর্ঘ্য হবে 1.54 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আবার আমি কি বললাম, দেখো এরকম হয় জিনিসটা, ঠিক আছে। এবার আমি কি করলাম, কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড দিলাম, আবার আরেকটা বন্ড দিয়ে দিলাম, ডবল বন্ড, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কার্বনের 4টে হাত, দেখো এই কার্বনের দুটো এখানে আছে, আর এখানে একটা, এখানে একটা, আবার এই কার্বনের দেখো এই দুটো আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, টোটাল 4টে। তো সেই ক্ষেত্রে এই যে সিসি বন্ড, এটা হয় 1.34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আরেকটা হয় যখন এটা 3টে বন্ড করতে থাকে, তাহলে দেখো দুজনের তিনটে হয়ে গেল, তাহলে এই একটা আর একটা। সবসময় মনে রাখবে এখানে প্রত্যেকটা কার্বনের 4টে হাত কিন্তু থাকতে হবে, বা 4টে বন্ড থাকতে হবে। দেখো এখানে 3টে বন্ড কার্বনের সাথে করেছে, আর এখানে একটা, তো টোটাল 4টে। এক্ষেত্রে এই যে এই সি আর সি এর দূরত্ব সেটা হবে 1.54, 1.34, 1.20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেনগুলোর ক্ষেত্রে সিএইচ বন্ডের দূরত্ব হয়, এই sp3 ক্ষেত্রে বা এই সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে হয় 1.10, আর এইটার ক্ষেত্রে হয় সিএইচ বন্ডের দূরত্ব 1.08, এটার ক্ষেত্রে হয় 1.06 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এগুলো হাইড্রোজেনের দূরত্ব। এই তোমাদের পরের ইয়েতে আছে, দেখে নেবে একটু, ঠিক আছে, পরের পাতা, অর্থাৎ 139 পাতা। আর একটা জিনিস এখানে পড়াবো, দিয়ে পড়িয়ে শেষ করব। দেখো এইখানে আমি যেটা বললাম যে কোনো কার্বন সবসময় 4টে বন্ড থাকে। এবার 4টে বন্ড যেভাবে খুশি করতে পারে, একটা সিঙ্গেল বন্ডে করতে পারে, ডাবল বন্ডে করতে পারে, ট্রিপল বন্ডে করতে পারে। যদি দেখো সবগুলো সিঙ্গেল বন্ড থাকে, সেটার নাম হয় অ্যালকেন, ঠিক আছে। দেখো এখানে একটা যদি ডবল বন্ড থাকে, একটা এই ডবল বন্ড রয়েছে, তাহলে সেটাকে বলবো আমি অ্যালকিন। আর যদি এটা ট্রিপল বন্ড থাকে, 3টে বন্ড থাকে, তাহলে সেটার নাম হবে অ্যালকাইন, ঠিক আছে। যদি এবার দেখো এই 3টের নাম দিলাম, একটা সিঙ্গেল বন্ড থাকলে সবসময় অ্যালকেন, ডবল বন্ড থাকলে নাম দিলাম অ্যালকিন, আর ট্রিপল বন্ড থাকলে সেটাকে বলছি অ্যালকাইন, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বলা হয়, যদি সিঙ্গেল বন্ড থাকে তাকে বলা হয় সম্পৃক্ত কার্বন, অর্থাৎ সম্পূর্ণ, অর্থাৎ কার্বনের প্রত্যেকটা বন্ডই কোনো একটার সাথে যুক্ত আছে, সেটাকে বলবো আমি সম্পৃক্ত বন্ড, সম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত যৌগ। আর এইটাকে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত, ঠিক আছে। এটা হচ্ছে যে অসম্পৃক্ত যৌগ বলবো আমি, বুঝতে পারছিস কি বললাম। যদি সিঙ্গেল বন্ড থাকে তাকে সেটা অ্যালকিন বলে, অ্যালকেন বলে, কয়ে একার, ঠিক আছে। এইখানে বানানগুলো খুব কেয়ারফুল করবি, বানান যদি এখানে ভুল করিস তাহলে কিন্তু নাম্বার এখানে কাটা যাবে, ঠিক আছে। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকেন, কয়ে একার, আর যদি ডবল বন্ড থাকে তাহলে সেটা বলে অ্যালকিন, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সেটাকে বলে অ্যালকাইন। যদি সিঙ্গেল বন্ড হয়ে থাকে শুধুমাত্র, তাহলে সেটাকে বলবো সেটা সম্পৃক্ত যৌগ। ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি থাকে তাহলে আমি সেটাকে বলবো কি বলবো, অসম্পৃক্ত যৌগ। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস?